সাহিত্যের পাতা থেকে বাস্তবের খোলা খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। রহস্য এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আজ রহস্য এক্সপ্রেস অরিজিনালসের বিশেষ নিবেদন তিতাস দাসের লেখা একেবারে নতুন স্বাদের একটি রহস্য গল্প খাইয়ে। তিতাস দাস জন্ম 1992 সালের এপ্রিল মাসে চুঁচুড়ায়। বাবার চাকরি সূত্রে মালদা হাওড়া ঘুরে এখন স্থায়ী ঠিকানা কলকাতা। বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক সায়েন্সে গবেষণার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় সম্পাদক হিসেবে কর্মরত। ছোটবেলা থেকে বই পাগল, স্ত্রীর উৎসাহে ম্যাগাজিনে লেখালেখির সূত্রপাত। খাইয়ে গল্পটি প্রথম প্রকাশিত হয় যখেরধন টেলিগ্রাম গ্রুপ থেকে প্রকাশিত প্রতিলিপি ম্যাগাজিনের 1428 বৈশাখী সংখ্যায়। গল্প পাঠে আমি সুফল চ্যাটার্জি, বিভিন্ন চরিত্রে অনিরুদ্ধ রায়, জয়দেব চ্যাটার্জি, দেবাঞ্জন চ্যাটার্জি, নবনীতা দাস রায় এবং সুফল চ্যাটার্জি। শুরু হচ্ছে রহস্য এক্সপ্রেস এবং এক্সেলার বুক প্রকাশনীর আজকের নিবেদন তিতাস দাসের লেখা খাইয়ে। বাপরে, লোকটা কত খাচ্ছে একবার দেখো। মা গো, এই এক মুশকিল মন্দিরাকে নিয়ে। কোথাও খেতে গেলে অন্য কাউকে নিয়ে ফুট কাটবেই কাটবে। অবশ্য এতে যে আমি খুব বিরক্ত হই তা নয়। এইটা ওর একটা ছেলে মানুষই ছাড়া কিছু না। 60-এর উপর বয়স হয়েছে, তবু কানের কাছে মুখ এনে স্ত্রী যদি অবাক গলায় কিছু দেখতে বলেন, সেই কৌতূহল সামলানো অসম্ভব। তাই মন্দিরার দিকে একবার চোখ পাকিয়ে মুখ তুলে সামনে তাকালাম। বিয়ে বাড়িতে এক ব্যাচে অনেক লোক বসলেও কার কথা হচ্ছে বুঝতে কষ্ট হলো না। ভদ্রলোক আমার চেয়ে বছর 10-এর ছোট হবেন। খাওয়ার বহর দেখে অনেকেই তার দিকে আর চোখে তাকাচ্ছেন, অনেকের রীতিমতো হাসি চাপছেন। বিরাট হাঁ করে তিনি তখন একটা রাজভোগকে সামলানোর চেষ্টা করছেন। মাথার সামনে টাক, লম্বা নাক আর বুক থেকে শুরু হয়ে এগিয়ে আসা ভুঁড়ি। কে এই ভদ্রলোক? দেখে আমার খাওয়া থেমে গেল। এই মুখ যে আমার প্রচণ্ড চেনা। স্মৃতির তলানি থেকে যখন হঠাৎ কেউ সামনে এসে দাঁড়ায়, তখন প্রাথমিক অবিশ্বাস কাটানো খুব কঠিন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাঁধ ভাঙার ঢেউয়ের মতো আমার মনে পড়ল সেই নির্জন মাঠ, অন্ধকার রাত আর সেই বন্ধ দরজা। কেউ একেবারে 30টা লুচি খেতে পারেন, কেউ বা একেবারে 50টা রসগোল্লা। এরকম একসময় বেশ শুনতে পাওয়া যেত। এই সব খাদ্যপ্রেমী মানুষদের একটা বিশেষ পরিচিতি ছিল খাইয়ে। শুধু যে পাড়া পরিজনদের মধ্যে খ্যাতি ছিল তাই নয়, এনাদের যে কোনো নিমন্ত্রণ বাড়ির বিশেষ অতিথিদের মধ্যে গণ্য করা হতো। কোথাও যেমন খাইয়ে মানুষদের জন্যে আলাদা করে রান্না করা হতো, তেমনি কোথাও খাওয়ানোর সময় পরিবেশনকারীদের বিশেষ নির্দেশ দেওয়া থাকত। লোকে ভিড় করে দেখত এইসব স্বনামধন্য অতিথিদের খাওয়া। নিমন্ত্রণ বাড়িতে কোনো খাইয়ে পেট পুড়ে খেয়েছেন, এ কথা নিমন্ত্রণকর্তার গর্বের কারণ ছিল। অথচ আজ কেউ একটু বেশি খেতে পারেন শুনলে সেটা তার বদনাম ধরা হয়। এমন মানুষকে নিমন্ত্রণ করতে হলে লোকে 7 বার হোঁচট খায়। তাই আজকাল চক্ষুলজ্জা, ইয়ার্কি ও নানা কুণ্ঠার আড়ালে
খাইয়ে মানুষের কথা শোনাই যায় না। যখন খাদ্যদ্রব্য আর তুল্যমূল্য বৃদ্ধির চোটে এরকম খাদ্যরসিকরা প্রায় একঘরে হয়ে পড়েছেন, সেই সময়ের একজন খাইয়ে ছিলেন বিনোদ বিহারী দত্ত। এই বিনোদ বিহারী দত্তর সাথে আমার আলাপ হয় আজ থেকে ৩৫ বছর আগে, যখন আমি স্কুল মাস্টারির চাকরিতে যোগ দিই। তখন আমার বয়স সবে ২৬। সেই জোয়ান বয়সের রক্ত যতই গরম হোক, সকলেরই মনে আশা থাকে বাড়ির কাছে বা শহুরে এলাকায় নিযুক্ত হওয়ার। কিন্তু যার ভাগ্যে যা জোটে। আমার পোস্টিং হল মালদার বালিচেরা গ্রামে। সে এমন এক গণ্ডগ্রাম যেখানে পৌঁছতে হলে মালদা স্টেশন থেকে দুবার বাস পাল্টানোর পর প্রায় ৩ কিলোমিটার হাঁটতে হয় বা ঘোড়ায় টানা টাঙায় চাপতে হয়। আমি ছোট থেকেই আমার মামার বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে মানুষ হয়েছি। খাস শহর না হলেও সাঁতরাগাছি মফস্বল এলাকা, ইঁদু গ্রাম নয়। সেখানকার ছেলে হয়ে এমন অজগাঁয়ে কোনো মানুষের ভরসা ছাড়া একেবারে একলা থাকতে যাওয়া খুব একটা সহজ কথা নয়। স্বভাবতই বাড়ির লোকের দুশ্চিন্তা বেড়ে উঠল। এমন সময় ভাগ্যক্রমে জানা গেল আমার মামার শ্বশুরবাড়ির তরফের এক দূরের জ্ঞাতি সেই গ্রামেরই রেশন অফিসে কাজ করেন। শুনে আমরা হাতে চাঁদ পেলাম। আমার মালদা যাওয়ার বেশ কদিন আগে মামার চিঠির উত্তরে তিনি জানালেন যে আমি যেন নিঃসংকোচে তার বাড়িতে গিয়ে উঠি এবং যতদিন না নিজের মাথা গোঁজার ব্যবস্থা হয় ততদিন যেন তার বাড়িতেই থাকি। অচেনা একজনকে এভাবে অভ্যর্থনা করা আজকের দিনে ভাবা অসম্ভব, কিন্তু তখনকার দিনকাল ছিল অন্যরকম। বিপদে আপদে মানুষ মানুষকে সাহায্য করতে পিছপা হতো না। তবুও এমনভাবে অন্যের উপর চেপে বসছি ভেবে নিজেকে বড় অপরাধী মনে হতে লাগলো। কিন্তু উপায় নেই। ঢোক গিলে যথাসময়ে মামার চিঠি পকেটে নিয়ে হাওড়া থেকে ট্রেনে উঠলাম। পরদিন যখন একটা টাঙা গাড়ি থেকে ব্যাগ আর হোলডল নামিয়ে বালিচেরা গ্রামের রাস্তায় নামলাম, তখন দুপুর ছাড়িয়ে প্রায় বিকেল। একটা চায়ের দোকানে জিজ্ঞেস করে রেশন অফিসের খবর নিয়ে হাঁটা লাগালাম। রেশন অফিসটা চিনতে অসুবিধে হলো না। সব জায়গাতেই কিছু এমন বাড়ি বা রাস্তা থাকে যা দেখলে মনে হয় চিরকালের চেনা। গ্রাম হোক বা শহর, রেশন অফিস ঠিক যেমন হয় এটাও তেমনই বটে। ছোট্ট একটা একতলা পাকা বাড়ির সামনের বারান্দার টিনের চাল বাঁশের উপর ভর দিয়ে অনেকটা এগিয়ে রাস্তার দিকে ঝুঁকে এসেছে। সেই চালার নিচে হাতের জিনিস নামিয়ে ঘরের খোলা দরজা দিয়ে ভিতরে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ঘরের একটু ভিতরের দিকে শান বাঁধানো মেঝের উপর গোলগাল চেহারার বছর ৪০-এর এক ভদ্রলোক আলুথালু হয়ে বসে রয়েছেন। গায়ে একটা ঢোলা প্যান্টের উপর হাফ হাতা শার্ট, যার সবকটা বোতাম খোলা। পাট করে আঁচড়ানো মাথার পিছনের চুল সামনে টাক ঢাকার চেষ্টা করছে, তবে সেসব ঘেঁটে গেছে। লম্বা নাক, গোফদারি কামানো মুখ। মেদবহুল হলেও ভালো করে দেখলে বোঝা যায় যে অল্প বয়সে দেখতে ভালো ছিলেন। এগিয়ে আসা ভুঁড়ির কাছে হাতে তুলে ধরা একটা বড় জামবাটি ভর্তি একরাশ মুড়ি আর হাঁটুর পাশে একটা খবরের কাগজের উপর রাখা 4টে শশা দেখে বুঝলাম খাওয়ার একেবারে মোক্ষম সময় এসে পড়েছি। সহবত ভুলে অবাক হয়ে যার খাওয়ার বহর দেখছি, তিনিও আমাকে দেখে কম অবাক হননি। তবে চটজলদি অপ্রস্তুত ভাবটা সামলে উঠে দাঁড়িয়ে জামার বোতাম লাগাতে লাগাতে বললেন, তুমি আপনি? আমি পকেট থেকে চিঠিটা বের করে বললাম, আমি অতীন। আমার মামার সাথে বিনোদবাবুর চিঠিতে। আরে তুমি রাজেন্দার ভাগ্নে?
ভদ্রলোক ভয়ানক ব্যস্ত হয়ে পড়লেন। এসো এসো, ভেতরে এসে বসো। ঘরটা খুব একটা ছোট নয়। গোটা কয়েক টেবিল চেয়ার ছাড়া বাকি ঘরটা রেশনের বস্তা আর প্যাকিং কেসে ঠাসা। এগিয়ে দেওয়া একটা চেয়ারে বসতে বসতে বললাম, আপনি বিনোদবাবু? আরে ওসব বাবু টাবু ছাড়ো, অত কেউকেটা আমি নই। বলে ঝকঝকে দাঁতের পাটি বের করে একগাল হেসে নিলেন। বয়সে অনেকটা ছোট বলে তোমায় তুমি করে বললাম, কিছু মনে করলে না তো? উত্তর দেব কি? ভদ্রলোক কথা বলতে বলতেই চোখের নিমেষে জামবাটি থেকে অর্ধেক মুড়ি শেষ করে ফেললেন। তারপর শশা সহযোগে বাকি মুড়ি শেষ করতে করতে আমার চোখের বিস্ময় সম্পূর্ণ অগ্রাহ্য করে বললেন, দাঁড়াও, একটু দাঁড়াও, এই হয়েই গেল। এই একটুর পর আমরা দুজনে বিনুদার বাড়িতে পৌঁছলাম। ততক্ষণে বিনুদার কাজ আর পরিবারের ব্যাপারে প্রায় সব শুনে ফেলেছি। মানুষটা দিব্যি গল্পবাজ এবং প্রচণ্ড মিশুকে। গত 7 বছর ধরে এখানকার রেশন অফিসের হিসেব রাখার কাজ সামলাচ্ছেন। বউ আর এক ছেলেকে নিয়ে ভাড়া থাকেন একটা একতলা বাড়ির উঠোনের একপাশের দুটো ঘর নিয়ে। বাড়িওয়ালা থাকেন ঠিক পাশেরই একটা বাড়িতে। ছেলের নাম বিপিন, পড়াশোনায় ভালো, আগের বছর মাধ্যমিক দিয়েছে। পরে ছেলেকে কলকাতায় পড়াবেন ঠিক করেছেন। সংসারের খুঁটিনাটি সবই সীমা বৌদি সামলান, কারণ বিনুদার এমনই ভুলো মন যে কোনো কাজ করতে বলা আর না বলা একেবারে সমান। এসব বলতে বলতে বাড়ির সদর দরজা পেরিয়ে উঠোনের একপাশে সারি বাঁধা দুটো ঘরের দিকে এগিয়ে গেলেন বিনুদা। তারপর, কই গো, এসো, আরে কাকে নিয়ে এসেছি দেখো, বলে ডেকে হেঁকে বাড়ি মাথায় তুললেন। বৌদি আর ছেলের সাথে আলাপ করিয়ে দিয়ে এমনভাবে আমায় আপ্যায়নের জন্য তাগাদা দিতে লাগলেন যে এক মুহূর্তের জন্য মনে হলো না আমি ওনার সদ্য পরিচিত। সত্যি বলতে কি, মনে হলো আগামী দিনগুলো ভালোই কাটাবো। পরের দিন নিজের রীতিমতো দায়িত্ব নিয়ে আমায় স্কুলে পৌঁছে দিলেন দিনুদা। 4 দিন পর থেকে আমায় ক্লাস দেওয়া হলো। প্রথম যে অস্বস্তি নিয়ে বালিচেরা গ্রামে পৌঁছেছিলাম, বিনুদা আর বৌদির আদর আপ্যায়নে সেটা অচিরেই কেটে গেল। ওনার ছেলে বিপিন বা পটা গল্পের বইয়ের ভক্ত, তাই আমার মতো বই পাগলের সাথে ভাব জমে উঠতে বেশি সময় লাগলো না। এর 2 সপ্তাহের মধ্যে বিনুদার উঠোনের উল্টো দিকের একটা ঘরে আমি ভাড়া পেয়ে গেলাম। চৌকো উঠোনের এদিকে আমি আর ওদিকে বিনুদারা। আমার এদিকটায় ছাদে ওঠার কোনো ব্যবস্থা ছিল না, তবে বাড়ির বাইরের দিকে পটার ঘরে জানলার পাশ দিয়ে একটা সিঁড়ি ছিল। উঠতে হলে বাড়ির বাইরে যেতে হয় বলে সেটা কোনো কাজেই লাগতো না। শুধু বিনুদা একাধ দিন বৌদিকে লুকিয়ে বিড়ি খেতে উঠতেন। খাওয়ার ঝামেলা আমার ছিল না। সকালে উঠে নিজেই ভাত রেঁধে খেয়ে স্কুল, দুপুরে ডাব্বা খুলে মুড়ি, আর রাতে হাতে করা রুটি। দেখতে দেখতে রুটিন হয়ে গেল। যদিও এই রুটিন ভেঙে বৌদির দাক্ষিণ্যে মাঝে মাঝে উঠোনের ওপাশ থেকে বাটি করে তরকারি আসতো পটার হাত দিয়ে। মানুষের চেয়ে বইয়ের সঙ্গ বেশি পছন্দ ছিল, তাই পটার সাথে হালকা গল্প করে রাতে ঘরে ফিরে লাইব্রেরির বই নিয়ে দিব্যি সময় কেটে যেত। আগে কখনো একা থাকিনি, আবার এভাবে বাড়ির থেকে দূরে এমন স্বাধীনতাও পাইনি, তাই নিজের মতো থাকার আনন্দটা বেশ উপভোগ করতে লাগলাম। বারণ বলতে শুধু একটা, সন্ধ্যের পর বাইরে না থাকা, কারণ সন্ধ্যের পর নাকি 2-1টা শিয়াল মাঝে মাঝে এদিকে চলে আসে। বালিচেরা গ্রামটা ছোট, এলোমেলো কয়েকটা পুকুর, মাঠ আর লাগোয়া কয়েকটা পাড়া। তখনও রাস্তায় আলোর লাইন না এলেও পাড়ায় পাড়ায় বাড়িগুলোতে কারেন্ট ছিল। গ্রামটা ছোট হলেও বেশ সংঘবদ্ধ এলাকা, এই কারণে
গ্রামের মানুষগুলোর মধ্যে আলাপ কথাবার্তা যেমন বেশি, তেমনি লোকের খবরাখবর কানাঘুষোও খুব তাড়াতাড়ি পৌঁছয়। কয়েকদিন যেতেই ছেলে বুড়ো নির্বিশেষে গ্রামের লোকের কাছে নতুন মাস্টার নামে আমার পরিচিতি হয়ে গেল। আমি লতায় পাতায় বিনুদার আত্মীয় একথা শুনে অনেককেই নিজেদের মধ্যে চোখ টিপতে বা মুচকি হাসতে দেখলাম। গায়ে পড়ে লোকের সাথে গল্প করা কোনোদিন স্বভাবে নেই বলে আমি ব্যাপারটা আমল দিলাম না, কিন্তু একদিন জানলাম বিনুদার একটা বিশেষ বদনাম রয়েছে। বিকেলবেলা স্কুল থেকে ফেরার পথে মাঝে মাঝে বাড়ির কাছের মোড়ের একটা দোকানে চা খেয়ে আসি। একদিন চা নিয়েছি, এমন সময় পাড়ার 3 জন আমার সামনের বেঞ্চিতে বসলেন। কিছুক্ষণ নিজেদের মধ্যে ফিসফিস করার পর একজন বললেন, মাস্টার, একটা কথা বলি। ভদ্রলোককে আমি আগে দেখেছি, নাম না জানলেও এটুকু জানি যে পাড়ার লোকে একটু মান্য করে চলে। বললাম, বলুন না। আমার দিকে ঝুঁকে পড়ে লুকিয়ে বলার ভঙ্গিতে গলা নামিয়ে প্রশ্ন করলেন, বলি, বিনোদ বিহারী মানে ওই বিনুর বাড়িতে ঠিক করে খেতে পান? ভাত কম পড়ে না? বলেই বিশ্রীভাবে খ্যাক খ্যাক করে হেসে উঠলেন। বাকিরাও হাসিতে যোগ দিতে থামল না। কথাটা শুধু ঠাট্টা নয়, বেশ অপমানজনক। গলার বিরক্তি না লুকিয়ে বললাম, না, এমন আজ অবধি হয়নি, আর হবে বলে তো মনেও হচ্ছে না। আচ্ছা, এরকম ভাবার কারণটা একটু শুনি। উত্তরটা যে পছন্দসই হলো না সেটা পরের কথাতেই বুঝলাম। বিনুর খাওয়ার কথা কি আপনাকে বলে দিতে হবে নাকি? ও যে নাম করা খাইয়ে, বোঝেন না নাকি বুঝতে চাইছেন না? বলে চায়ের ভার ফেলে চলে গেলেন। লোকের ভালো অন্যের সহ্য হয় না, পরের নিন্দে না করলে কি আর চলে? এইসব ভেবে বাড়ি ফেরার সময় মন থেকে কথাটা ঝেড়ে ফেলে দিলাম। কিন্তু মানুষের মন বড় কুটিল। ভালো কথা মনে না রাখলেও খারাপটা ঠিক মনে রেখে দেয়। সেই দিন কথাটা শোনার পর থেকে এমন অনেক কিছু চোখে পড়তে লাগলো যেগুলো আগে কখনো পড়েনি। বিনুদার সবসময় মুড়ি বা বাদাম দিয়ে মুখ চালিয়ে যাওয়া, খাওয়ার সময় বারবার ভাত চেয়ে নেওয়া, পটার জন্যে রাখা মিষ্টি খেয়ে ফেলে বৌদির কাছে বকুনি, আরও কত কি। বিনুদা বাজার করতে গেলে লোকে হাসে, গায়ে পড়ে ঠাট্টা করে, সেসবও দেখলাম। খাইয়ে কথাটা আগে শুনেছিলাম। আস্তে আস্তে মনে হতে লাগলো বিনুদাকে নিয়ে চলতি কথাটা বোধহয় ভুল নয়। ওনার প্রতি আমার ভালোবাসার কোনো খামতি না হলেও ব্যাপারটা মনের এক কোণায় বাসা বেঁধে রয়ে গেল। কয়েক মাসের মধ্যে পুজোর সময় এসে পড়ল। আশেপাশের মধ্যে একটু বড় মন্দির বলতে ছিল শুধু আমাদের স্কুলের লাগোয়া একটা কালী মন্দির। প্রতি বছর সেখানে খুব জাঁকজমক করে কালী পুজো হতো। স্কুলের গায়েই পুজো বলে স্কুল কমিটির লোকেরাও এই পুজোতে যথেষ্ট উদ্যোগী ছিলেন। তাই সেবার পুজোতে বাড়ি এলেও ছুটি শেষ হবার আগেই মালদা ফিরে গেলাম। আর প্রথম ঘটনাটা ঘটল তখনই। কালী পুজোর পরের বিকেলে এলাকার পার্টি অফিস আর মন্দির কমিটির পক্ষ থেকে ঠাকুরের ভোগের এলাহি আয়োজন করা হতো। এখনকার মতো হাতে হাতে বাটি বিলিয়ে নয়, সেই ভোগ খাওয়ানো হতো মন্দিরের দালানের উঠোনে লাইন করে পাত পেরে বসে। কম করে 200 লোক খেত সেই এক বিকেলে। পরের দিন ভাইফোঁটা বলে বৌদি সকালেই পটাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন। বিকেলবেলা আমি আর বিনুদা একসাথে গেলাম মন্দিরে। ততক্ষণে পরপর সবুজ কলাপাতা আর তাদের মাঝে মাঝে মাটির ভাঁড়ে দালান ভরে গেছে। তাড়াতাড়ি এসে গেছি দেখে ভিড় বেড়ে ওঠার আগে প্রথম ব্যাচেই বসে পড়লাম। খিচুড়ি, তরকারি, বেগুনি, চাটনি, এসবের পর
শেষ পাতে এলো রসগোল্লায়। সবার পাতে হাঁড়ি থেকে পরপর একটা করে রসগোল্লা তুলে দিচ্ছিল কমিটির এক সদস্য। অভ্যাসের বসেই বোধ হয় বিনুদা নির্বিকার বলে উঠলেন, আরও দুটো দিও তো। একে ঠাকুরের ভোগ, তার উপর পাড়াগাঁয়ের পুজোয় এই আয়োজন যথেষ্ট, তাই কেউই খাবার যেচে চেয়ে নিচ্ছিল না। এরকম অবস্থায় বিনুদার চেয়ে নেওয়াটা যেন অনুষ্ঠানের তাল কেটে দিল। হঠাৎ করে এই কথাটা কয়েক মুহূর্তের জন্যে আগে পরের কয়েকটা লাইনের সবাইকে দুম করে একসাথে চুপ করিয়ে দিল। বেশ বিরক্তির সাথে ছেলেটা আরও দুটো রসগোল্লা বিনুদার পাতায় বসিয়ে দিল বটে, কিন্তু চারপাশে একটা ফিসফিসানি আর চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। শুনতে শুনতে কান লাল হয়ে লজ্জায় মুখ আমার গরম হয়ে উঠল। মুখে আর খাবার উঠল না, অথচ পাশে তাকিয়ে দেখলাম বিনুদা দিব্যি অবিচল ভঙ্গিতে রসগোল্লা দুটো সাজিয়ে রেখে চাটনির সদ্গতি করছেন। গলা দিয়ে আওয়াজ ফুটিয়ে কিছু বলতে পারলাম না। নিজের মধ্যে ধিক্কার উঠল। মনে মনে বলতে লাগলাম, কি কুক্ষণে বিনুদার সাথে খেতে এলাম, একা এলে তো আর এই। চলো অতীন, আমরা উঠি। মাথা নিচু করে বসেছিলাম, তাই বিনুদা যে উঠে দাঁড়িয়েছেন সেটা খেয়াল করিনি। দুজনে বিনা বাক্য ব্যয়ে বাইরে টিউবকলে হাত ধুয়ে নিলাম। দালানের পাঁচিলের ভেতর থেকে তখন হাসির হুল্লোড় কানে আসছে। সেই আওয়াজ পিছনে ফেলে বাড়ির দিকে যখন হাঁটা দিলাম, স্কুলের লম্বা পাঁচিলের পেছনে তখন সূর্যের শেষ আলোটুকু লেগে আছে। স্কুলের দিক থেকে ফেরার সময় খুব বড় একটা মাঠ পড়ত। মাঠের পাশ দিয়ে যেতে হলে অনেক বেশি ঘুরপথ হয়ে যায় বলে আমরা মাঠের ঘাসের মধ্যে ফ্যাকাশে হয়ে যাওয়া কোনাকুনি হাঁটা পথ ধরলাম। তখনও জানতাম না কি অবিশ্বাস্য ঘটনা আমার জন্য অপেক্ষা করছে ওই মাঠের মধ্যে। বিনুদা আসছেন একটু তফাতে, আমার পিছনে। একবার মনে হলো আমার নাম ধরে যেন ডাকলেন, অতীন, ও অতীন। কিন্তু বিরক্তি আর রাগে তখন কথা বলতে ইচ্ছে করল না, তাই কোনো সাড়া না দিয়ে হনহন করে এগোতে লাগলাম। মাঠের মাঝামাঝি পৌঁছেছি, এমন সময় হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। কেউ যেন এক ফুঁয়ে প্রদীপ নেভানোর মতো এক দমকায় মাঠের সব হাওয়া নিভিয়ে দিল। ঝড়ের হাওয়া ওঠার আগে ঠিক যেমন দম আটকানো একটা পরিবেশ তৈরি হয়, মাঠের ভিতরটা তেমনই হয়ে উঠল। এতক্ষণ হালকা হাওয়াতে অল্প শীত লাগছিল, কিন্তু এখন হাওয়ার চিহ্ন মাত্র নেই। মুখ তুলে তাকিয়ে দেখলাম দূরে নারকেল গাছগুলো তখনও হাওয়াতে দিব্যি তুলছে। তাহলে মাঠের মধ্যে এমন কি করে হয়? এদিকে সামনে শীতকাল, তাই অন্ধকার তাড়াতাড়ি বাড়ছে। চোখ কুঁচকে পিছন ফিরে আবছায়ার মধ্যে দেখলাম বিনুদা আড়ষ্টভাবে দাঁড়িয়ে আছেন, যেন নড়তে চাইলেও পারবেন না। আর তখনই চোখের আড়াল থেকে একতাল গাঢ় অন্ধকার ছুটে এসে বিনুদাকে এক ধাক্কায় মাটি থেকে ছিটকে খানিকটা উপরে তুলে একপাশে ফেলে দিল। ঘটনাটা এতই আকস্মিক আর অপ্রত্যাশিত যে একটা আওয়াজ পর্যন্ত করার সুযোগ পেলাম না। শরীরের সব পেশি জট পাকিয়ে মুহূর্তে অবশ হয়ে গেল। শুধু বিনুদার চাপা গোঙানির আওয়াজের সঙ্গে বাড়তে থাকা অন্ধকারের মধ্যে মূর্তির মতন দাঁড়িয়ে রইলাম। এইভাবে কতক্ষণ কাটলো জানি না, তবে আমার ঘোর ভেঙে দূর থেকে ভেসে এলো বিনুদার গলা, ভয় পেও না অতীন, আর কিছু হবে না। হুঁশ ফিরতেই দৌড়ে গেলাম ওনার দিকে। দুবার হোঁচট খেয়ে পৌঁছে ওনার পাশে ঝুঁকে পড়ে ঘনিয়ে আসা অন্ধকারের মধ্যে যা দেখলাম
তাতে আমার বুকের ভিতরটা পর্যন্ত কেঁপে উঠল। বিনুদা দু হাতে নিজের ডান পায়ের হাঁটুর নিচটা খামচে ধরেছেন। হাঁটুর নিচে প্যান্টের বাকি কাপড়টা ছিঁড়ে ফালা হয়ে গেছে, আর কাপড় ঝুলে বেরিয়ে পড়া পায়ে দগদগে একটা কামড়ের দাগ। তার থেকে চুইয়ে চুইয়ে গড়িয়ে নামছে রক্ত। চট করে মাথা তুলে দেখলাম দূরের পাড়াগুলোয় ঘরে ঘরে আলো জ্বলে উঠছে। উঠে দাঁড়িয়ে চিৎকার করতে যেতেই এক ঝটকায় আমার হাত টেনে ধরে বিনুদা খুব চাপা গলায় কেটে কেটে বললেন, ডেকো না অতীন, একটু বসো, সব ঠিক হয়ে যাবে। কথাটা আদেশ নয়, একটা কাতর অনুরোধ। এতক্ষণ অনেক কষ্ট করে নিজের মনের জোর ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আর পারলাম না। কাঁপতে কাঁপতে বিনুদার পাশে বসে পড়লাম। সেদিন বুঝলাম একটা যুক্তিবাদী মানুষের বিশ্বাসের একেবারে গোড়ায় ধাক্কা লাগলে ঠিক কি হয়। ভয়ের জন্য রাক্ষস বা ভূত লাগে না। একজনের যুক্তি, বুদ্ধি আর চিরাচরিত বিশ্বাসের উপর প্রশ্ন উঠলেই নিকষ ভয় মানুষকে ঘিরে ধরে। এমনভাবে আতঙ্ককে কখনো অনুভব করিনি। যে আমি কলেজে পড়তে কালী পুজোর রাতে একলা শ্মশানে ঘুরে আসার বাজি লড়েছি, সেই আমি ভর সন্ধেবেলা এই চেনা মাঠের মাঝে বসে দরদর করে ঘামতে শুরু করলাম। হাওয়ার ভিতর থেকে আবির্ভূত হয়ে আবার হাওয়াতেই মিলিয়ে যাওয়া ওই অন্ধকার যে বাস্তব চিন্তাধারার বাইরের কিছু, সেটা বুঝতে বাকি ছিল না। সেই অপার্থিব নিরাকার যে কোনো শিয়াল বা ষাঁড়ের চেয়ে অনেক বড়, অথচ বাঘের চেয়েও অনেক দ্রুত আর নিঃশব্দ তার গতি। জলজ্যান্ত একটা মানুষকে একগাছা ঘাসের মতো ছুঁড়ে দিতে পারা কোনো সহজ কথা নয়। কিছুটা সময় এইভাবেই কাটল। তারপর পা টেনে বসে বিনুদা বললেন, ভুল আমারই হয়েছে, তোমাকে সঙ্গে নিয়ে আসাটা আমার উচিত হয়নি। গলা শুনে চমকে উঠলাম। একটু আগে যে মানুষটা যন্ত্রণায় কথা বলতে পারছিল না, তার গলা এরই মধ্যে এমন জোরালো হয়ে উঠল কি করে? ঘুরে তাকাতেই ফস করে বিনুদা একটা দেশলাই জ্বাললেন। কয়েক মুহূর্ত জ্বলেই সেটা নিভে গেল, কিন্তু যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া বেয়ে একটা বরফের স্রোত নেমে গেল। কারণ সেই অল্প আলোতেই আমি দেখলাম বিনুদার পায়ের কামড়ের দাগটা এই অল্প সময়েই প্রায় শুকিয়ে গেছে। কাকা তোমার কোনো ক্ষতি করতেন না, যা রাগ তো কাকার আমার ওপর, তাই তোমার কোনো ভয় নেই অতীন। মনের প্রশ্নটা বুঝতে পেরেই বোধহয় বিনুদা বললেন, পাগল ভাবছো আমায়? ভাবলে তোমাকে আমি দোষ দেব না, কিন্তু বিশ্বাস করো আমি পাগল নই। 30 বছর ধরে যে ভয়কে। কথাটা আর শেষ করতে পারলেন না। বিনুদার গলার বিষণ্ণতা পরিষ্কার টের পেলাম। কিছুটা সময় লাগলো ওনার নিজেকে সামলে নিতে। তারপর আবার শুরু করলেন, শুরু থেকে বলি তোমায়। আমাদের আদি বাড়ি নদিয়ার রানাঘাটে। বড়লোক না হলেও সচ্ছল মধ্যবিত্ত পরিবার ছিল আমাদের। আমরা লোকজন বেশি ছিলাম না, বাবা, মা, দিদি আর কাকা। আমার বাবা ছিলেন সেখানকার এক আদি জমিদার বাড়ির মোহরি, অথচ আমার কাকা ছিলেন বেকার। জ্ঞান হয়ে থেকেই দেখেছি কাকাকে ব্যবসা, চাকরি, অনেক কিছু চেষ্টা করতে। কখনো দোকান দিয়েছেন, কখনো কলকাতায় হাতের কাজের সাপ্লাইয়ের ব্যবসা খুলেছেন, কিন্তু কোনোটাই দাঁড় করাতে পারেননি। বোধহয় সেই কারণেই কাকা আর সংসার করার সাহস দেখাননি। মানুষটা জীবনে বারবার বিফলতা পেয়ে প্রচণ্ড গুটিয়ে গেছিলেন। ছাদের চিলেকোঠার লাগোয়া একটা মাঝারি মাপের ঘর ছিল কাকার। সারা দিন দরজা বন্ধ করে বসে থাকতেন।
ডাকলেও বেরোতে চাইতেন না। সবসময় ভাবতেন লোকে তাকে নিয়ে ইয়ার্কি করছে। হীনমন্যতা বা অবসাদ যে রোগ বলেও কিছু হয় সেসব তখনকার মানুষের জানাই ছিল না। অবসাদগ্রস্ত একলা মানুষের সাধারণত খাওয়া দাওয়াতে কোনো উৎসাহ থাকে না, কিন্তু খাওয়ার প্রতি কাকার আশ্চর্য রকমের লোভ ছিল। শুধু খাওয়ার সময় হলেই ঘর থেকে বেরোতেন, আবার খেয়েই ঘরে ঢুকে দরজা বন্ধ। যত দিন যেতে লাগলো কাকা একটা খাঁচার জন্তুর মতন হয়ে যেতে লাগলেন। নিজের কাকাকে জন্তু বলাটা শুনতে যতটা খারাপ, বলতে ততটাই খারাপ লাগে। কিন্তু বিশ্বাস করো, কাকার ব্যবহার দেখলে অন্য কিচ্ছু মাথায় আসতো না। সারাদিন খাঁচার ভেতর আলসেমি আর খাওয়ার সময় বেরিয়ে আসা। কাকার এই ব্যবহার আমাদের একরকম অভ্যাস হয়ে গিয়েছিল। পরের দিকে যখন উপরেই খাবার দিয়ে আসা হতো, তখন তো সারাদিন আর মনেও থাকতো না যে আরও একটা মানুষ বাড়িতে আছে। কিন্তু তারপর শুরু হলো কাকার আর এক অদ্ভুত বাতিক, চুরি করে খাওয়া। এমনিতেই দিনে দিনে সমস্ত কিছুর দাম বাড়তে থাকার সাথে সাথে একটা শক্তসমর্থ মানুষের খাওয়া চালানো শক্ত হয়ে উঠেছিল। তার উপর যদি তার খাওয়ার পরিমাণ উত্তরোত্তর বাড়তে থাকে আর তার সাথে থাকে লুকিয়ে খাওয়ার বাতিক, তখন আর কিছু করার বাকি থাকে না। বাড়িতে কখনো ভালো খাবার এলেই তার মধ্যে কিছু না কিছু কম পড়ত, বিশেষ করে যদি সেটা হয় মিষ্টি। বাবা চিরকালই ছিলেন কম কথার মানুষ। কাকার ব্যাপারে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, হয়তো কষ্ট পেতেন। আমি যখন স্কুল ফাইনাল দেব, সেই সময় আমার দিদির জন্য পাত্র দেখা শুরু হলো। একটা দুটো জায়গায় টাকার অভাবে সম্বন্ধ না এগোনোর পর একটা খবর এলো হাওড়া থেকে। ছেলের বাড়ির কোনো বিশেষ চাহিদা নেই, মেয়ে পছন্দ হলেই হলো। তখনকার দিনে এরকম সম্বন্ধ হাজারে একটা পাওয়া যেত। তাই আমাদের বাড়িতে উৎসাহ খুব বেড়ে গেল। যেদিন ছেলের বাবা আর তার ভাইয়ের আসার কথা, বাবা তার আগের দিন রানাঘাটের নামকরা দোকানে মিষ্টির কথা বলে এলেন। সেই দিন সকালে আমি সাইকেল নিয়ে গিয়ে মিষ্টি নিয়েও এলাম। বাবা আনলেন 2 হাত ভর্তি করে বাজার। সমস্ত রান্না করার পর মা বসলেন দিদিকে সাজাতে। ঠিক সময় ছেলের বাবা আর কাকা এসে পড়লেন, আর বিপদটা এর ঠিক তারপরেই। মা রান্নাঘরে গিয়ে একটাও মিষ্টি খুঁজে পেলেন না। বারবার করে খোঁজার পরেও যখন কিছু পাওয়া গেল না, তখন বাবার আর মায়ের প্রায় মাথা খারাপ হওয়ার অবস্থা। দেরি দেখে যখন বিরক্ত হয়ে অতিথিরা কারণ জানতে চাইলেন, তখন হতবুদ্ধি বাবা কোনো রকমে কথা বলতে পেরেছিলেন। শুনেই তাদের ধারণা হলো বাড়ি ডেকে এনে মিষ্টি ছাড়া সম্বন্ধের কথা বলা মানে স্পষ্ট অপমান করা। যার একটা মিষ্টি কেনার ক্ষমতা নেই, তিনি আবার মেয়ের বিয়ে দেবেন কিভাবে? বাবা আমতা আমতা করে কিছু বলতে চেয়েছিলেন বটে, কিন্তু ছেলের কাকা যাচ্ছে তাই অপমান করে তার দাদাকে নিয়ে চলে গেলেন আমাদের বাড়ি থেকে। দিদিকে আমি সেদিনের মতো কাঁদতে আগে কখনো দেখিনি। মা অবধি তাকে সামলাতে পারছিলেন না। বাবা তখন বসার ঘরে একটা চেয়ারে স্তব্ধ হয়ে বসে আছেন। এত কিছুর মধ্যেও একটা সন্দেহ আমার মনে অনেকক্ষণ থেকে উকি দিচ্ছিল। তাই কোনো কথা না বলে একাই ছাদে উঠলাম। কাকার ঘরের বাইরে বড় কয়েকটা শালপাতার মোড়ক দেখেই বুঝলাম আমার সন্দেহটা একটুও ভুল নয়। এতগুলো কথা বলে বিনুদা থামলেন। আমি ততক্ষণে একটু ধাতস্থ হয়েছি, কিন্তু তখনও কিছুই বুঝতে পারছি না। বিনুদার কাকার খাওয়ার সাথে আজ এই মাঠের মাঝে এভাবে আক্রান্ত হওয়ার কি সম্পর্ক? সেদিন স্বয়ং শয়তান ভর করেছিল আমার মাথায় অতীন। আমি সেদিন ঠিক কি কথা বলেছিলাম তার আমার সবটা মনে নেই,
কিন্তু যা বলেছিলাম তার মধ্যে কাকার মৃত্যু কামনাই ছিল সব থেকে বেশি। নিজের বলা একটা কথা আজও আমার কানে বাজে, মরতে পারো না কাকা, বেঁচে থেকে শুধু খাওয়া ছাড়া আর কী বা করতে পেরেছ? বাবা যখন কোনো রকমে আমাকে টেনে হিচড়ে নামিয়ে এনেছিলেন তখন চিৎকার করে করে আমার গলা চিরে গেছিল। রাগে চোখে প্রায় অন্ধকার দেখছিলাম। আবার একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে বিনুদা বললেন, পরের দিন সকালে কাকার দেহটা সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। বিনুদার কথার মধ্যে গুরুতর কিছুর ইঙ্গিত পাচ্ছিলাম। শেষের কথাটা শুনে আমার গা হিম হয়ে উঠল। এ কিসের গল্প বলছেন বিনুদা? কোন ভয়ঙ্কর ঘটনার কথা শুনছি আমি? ওই নিরাকার অন্ধকার কি তবে? তবে আশ্চর্যের ব্যাপার, ওনার গলার ফাঁসের উপরে নিচে নখ দিয়ে হওয়া বেশ কিছু রক্তাক্ত কাটা দাগ ছিল। বোধহয় শেষ মুহূর্তে ভুল বুঝতে পেরে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে তার ভাগ্য নির্ধারিত হয়ে গেছিল। শেষের ওই লড়াইয়ের জন্যই কিনা জানি না, কাকার মুখের অভিব্যক্তি ছিল বীভৎস। কোনো মানুষের মুখ যে ওইভাবে বিকৃত হতে পারে তা কল্পনাও করতে পারবে না। গলায় আঁচড়ের দাগ আর ওই বিকৃত মুখ, সব মিলিয়ে তাকানো যাচ্ছিল না। কাকার ব্যাপারটা এভাবেই শেষ হয়ে যেত, কিন্তু হলো না। বয়সের সাথে আমার খাওয়া বেড়েছিল বেশ। শরীর স্বাস্থ্য চিরকালই ভালো ছিল, তাই খাওয়া বেড়ে যাওয়াটা অস্বাভাবিক বলে কিছু ভাবিনি। মুশকিল শুরু হলো বছর 15 আগের থেকে। কোনো কারণ ছাড়াই গায়ে কাটা বা ছড়ার দাগ দেখা যেতে লাগলো। প্রথম কয়েকবার ব্যাপারটা আমল দিইনি, ভাবতাম লেগে গেছে আমার অসাবধানতায়। কিন্তু একবার নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার সময় কিসে একটা ধাক্কা খেয়ে পিঠ এমনভাবে কাটলো যেগুলোর কারণ ভাবতে আমি বাধ্য হলাম। শরীর ঠিক না থাকায় আমি সেখান থেকে প্রায় কিছুই না খেয়ে চলে এসেছিলাম। এই না খেয়ে আসার কথাটা খেয়াল করতেই মাথায় বাজ পড়ল। মিলিয়ে দেখলাম, যখনই আমি কোথাও খেতে যাইনি বা কিছু না খেয়ে উঠে পড়েছি, তখনই অজানা কারণে আমার গায়ে কাটা, কামড় বা আঁচড় দেখা দিয়েছে। কয়েকবার ইচ্ছে করে ভালো খাওয়ার সুযোগ পেয়েও না খেয়ে দেখলাম। তাতে ফল হলো ভয়ঙ্কর, আরো বেশি আহত হলাম। ভয় তো পেলাম, সাথে কেমন একটা জেদ চেপে গেল। নানা রকম খাবার কিনেও না খেয়ে দেখতে লাগলাম। একে একে বুঝলাম, মিষ্টি না খেলেই আমি সবচেয়ে আহত হই। আস্তে আস্তে একটা কারণ খাড়া করতে পারলাম। তুমি বোধহয় এতক্ষণে বুঝতে পারছো এসবের কারণ কে বা কি। কাকা সবচেয়ে ভালোবাসতেন মিষ্টি। সেই মিষ্টির জন্য আমি কাকার মৃত্যু কামনা করেছিলাম, কিন্তু মৃত্যুর ওপারে পৌঁছেও মিষ্টির লোভ কাকার যায়নি। নিজে না খেলেও আমায় খেতে হয় ওনার জন্য। দিনের আলোয় এরকম কথা আমার কাছে গল্পের বইয়ের বাইরে কখনো ঠাঁই পায় না, কিন্তু চোখের সামনে যা ঘটতে দেখেছি, তারপর মাঠের মাঝের ওই অন্ধকার নিস্তব্ধতা বিনুদার কথাগুলোকে আমার কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলল। শুকিয়ে যাওয়া ঠোঁট চেটে নিয়ে প্রশ্ন করলাম, বৌদি জানেন? কয়েকবার ভেবেছি বলবো, তারপর ভেবেছি বলে কি লাভ? যদি বিশ্বাস করেও নেয় তাতে কোনো তফাৎ তো হবে না। উল্টে একের বদলে দুটো মানুষ আতঙ্কের সাথে জীবনটা কাটাবে। দুজনে বাকি রাস্তাটা আর কোনো কথা না বলেই হাঁটলাম। অজস্র প্রশ্ন, অজস্র আশঙ্কা মাথার মধ্যে ভিড় করে এলো,
কিন্তু অজানা ভয়ে তাদেরকে জোর করে চুপ করিয়ে রাখলাম। শুধু বাড়ি পৌঁছে নিজের ঘরে ঢোকার আগে উঠোনের মাঝে দাঁড়িয়ে বিনুদার মিনতি ভেসে এলো। তোমার বৌদি বা পটাকে এসব নিয়ে কিছু বলে থেমে গেলেন। বাকিটা বুঝতে অসুবিধে হলো না। দরজার তালা খুলতে খুলতে বললাম, বলবো না বিনুদা, এসব কথা বলার মতো নয়, আর বিশ্বাসযোগ্য যে নয় সে কথা আপনার চেয়ে ভালো আর কে জানে। নিশ্চিন্ত থাকুন, আমি কিছু বলবো না। ঘরে ঢুকে নিথর হয়ে বসে রইলাম। নিজের সমস্ত ধ্যান ধারণা আজ তছনছ করে দিল বিনোদ বিহারী দত্তর আশ্চর্য উপাখ্যান। সত্যি মিথ্যে বিচার করার জন্যে প্রয়োজনীয় মানসিক ভারসাম্য আর তখন নেই। অনেক পরে বিছানায় পড়ামাত্র চোখ বুজে এলো। ঘুম কিন্তু হলো না। সারা রাত ধরে বারবার ঘুম ভাঙল। খালি মনে হতে লাগলো ঘরের অন্ধকার বোধহয় জীবন্ত। শেষে আর থাকতে না পেরে ভোর রাত থেকে জেগে বসে রইলাম। পরের দিন থেকে বিনুদা আবার সেই আগের হাসি খুশি আমোদে মানুষ। দিনের ঝকঝকে আলোয় আগের রাতের কথা নিছকই কল্পনা মনে হলো, যেন আমারই দেখা কোনো দুঃস্বপ্ন। ভাবলাম এই বিভীষিকাময় রাতের কথা কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু সময় অনেক বড় ডাক্তার। কয়েক মাস কেটে যেতে মনের ভয় একটু একটু করে কমে এলো। যে চিন্তায় নিজের অস্বস্তি, সেটা মানুষের মন ঠিক লুকিয়ে ফেলে। তবে দিন হোক বা রাত, মাঠের ভিতর দিয়ে যাতায়াত করা ছেড়ে দিলাম। নিজেকে ঠকিয়ে যখন মাঠের স্মৃতিগুলোকে সত্যি সত্যি দুঃস্বপ্ন বলে ভাবতে শুরু করেছি, তখনই দ্বিতীয় আর শেষ ঘটনাটি ঘটল। দিনটা আমার এখনো মনে আছে। 10ই জুলাই, শনিবার। স্কুল হাফ ছুটি হয়েছে বলে সেদিন দুপুর থেকেই বাড়িতে। চূড়ান্ত গরমের অলস লম্বা বিকেল হাতে বই নিয়েও কাটানো দায়। অতি কষ্টে যখন বিকেল শেষে সন্ধে নামবে নামবে করছে, বৌদি চা খেতে ডাকলেন। উঠোন পেরিয়ে পটার ঘরের সামনে দুয়ারে বসে আমি আর বিনুদা চা খাচ্ছি। পটা সাইকেল নিয়ে গেছে বিকেলে আড্ডা দিতে, এখনো ফেরেনি। 2 দিন আগে বিনুদা সপরিবারে একটা বিয়ে বাড়ি ঘুরে এসেছেন। সেখানে বড় রকম একটা হইচই হয়েছে এরকম কিছু স্কুলে শুনেছি, কিন্তু আগ্রহ প্রকাশ করিনি। শুনলাম সেদিনও আবার একটা নিমন্ত্রণ আছে বিনুদার। এটা সেটা নিয়ে গল্প চলছে, এমন সময় পটা ঢুকল সদর দরজা দিয়ে। আমি বলে উঠলাম, ওই তো পটা এসে গেছে। পটার সাথে গল্প করে বাকি সন্ধেটা বেশ কাটবে ভেবে খুশি হয়ে ওকে আরও কিছু বলতাম, কিন্তু ওর মুখ দেখে মনে হলো বেশ গুরুতর কিছু হয়েছে। মুখ কালো, কপালে ভয়ঙ্কর ভাঁজ, চোখ ছোট আর তীক্ষ্ণ। প্রশ্ন করার আগেই পটা সাইকেলটা উঠোনের মাঝে ঝনঝন করে ফেলে দিল। আমি আর বিনুদা ভয়ানক চমকে উঠলাম। রান্নাঘর থেকে বৌদি বেরিয়ে এলেন। চাপা অথচ স্পষ্ট গলায় চিবিয়ে চিবিয়ে পটা বলল, পরশু নারায়ণ জেঠুর মেয়ের বিয়েতে কটা মিষ্টি খেয়েছিলে বাবা? বিনুদা অবাক হয়ে বললেন, কেন রে, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? কিছু হয়েছে? এমনিতে পটা বেশ শান্ত স্বভাবের ছেলে। বাপ মায়ের সাথে ঝগড়া করতে শুনিনি বললেই চলে। এভাবে তো কখনো কথা বলতে শুনিনি। কয়েক মুহূর্ত হাঁ করে থেকে খাবি খাওয়ার মতো বিনুদা বললেন, গুনে তো খাইনি, বোধহয় অন্য দিনের চেয়ে বেশি খেয়ে। উঠোন কাঁপিয়ে চিৎকার করে উঠল পটা। মোট 32টা মিষ্টি খেয়েছিলে তুমি, 18টা সন্দেশ আর 14টা রসগোল্লা। তুমি কি মানুষ না অন্য কিছু? পরিষ্কার দেখতে পাচ্ছিলাম রাগে পটার হাত কাঁপছে।
অবাক হলাম সকলেই, তবে বিনুদা বোধহয় সবচেয়ে বেশি। এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললেন, আয় আগে বস, কি হয়েছে ঠান্ডা মাথায় বল। এক ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিল পটা। নিজের বাবার মুখের সামনে একটা আঙ্গুল তুলে এক নিঃশ্বাসে বলে চলল, তোমার খাওয়ার পরেই বিয়ে বাড়িতে বরযাত্রীর গাড়ি এসে পৌঁছয়। বিয়ের পর রাতে খেতে বসে তাদের পাতে মিষ্টি কম পড়েছিল, সে কথা কি আদৌ জানো? নারায়ণ জেঠুকে হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছিল। আজ মাঠের পাশে আমরা আড্ডা দিচ্ছিলাম, সে সময় সামনে দিয়ে জেঠুর ছেলে হরিশদা যাচ্ছিল। বন্ধুদের মধ্যে থেকে কলার ধরে তুলে আমায় শাসিয়েছে, বলেছে আমরা বস্তির ভিখারি, আমরা খেতে পাই না, তোমার খাওয়া দেখলে লোকের বমি আসে। নারায়ণ জেঠু না থামালে হরিশদা আজ সকালেই লোক নিয়ে আমাদের বাড়ি এসে তোমায় পেটাতো। বিনুদার মাথা ততক্ষণে নিচু হয়ে গেছে। একবার কি যেন বলতে গেলেন, ওনাকে সম্পূর্ণ উপেক্ষা করে পটা বলে চলল, বন্ধুদের সামনে তোমার কথা বলতে লজ্জা লাগে আমার। পাড়ায় তো ঠাট্টাই আর কি কিছু বাকি নেই। কোথাও খেতে গেলে তুমি ঢোকার সাথে সাথে লোকে মুখ বেঁকায়। এসব কি তুমি জানো না বলতে চাও? সব কিছু জেনে বুঝে এতটা নির্লজ্জ কি করে হতে পারো? তোমার নিজের মান সম্মান কোনোদিনই ছিল না, কিন্তু আমায় আর মাকে তোমার সাথে সাথে আর কত নিচে নামতে হবে? বৌদি এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। এবার এগিয়ে এসে পটার হাত ধরে অনেক কষ্টে তাকে ঘরে নিয়ে যেতে চেষ্টা করলেন। যেতে যেতে একবার পিছন ফিরে পটা শুধু বলল, আমাকে আর মাকেও তো খেয়ে ফেলতে পারো বাবা, আমরা তো তাহলে মুক্তি পাই। পটাকে নিয়ে ঘরে চলে যাওয়ার পরেও বিনুদা চুপ করে মাথা নিচু করে উঠোনেই দাঁড়িয়ে রইলেন। একবার মনে হলো চোখ মুছলেন, তারপর দুয়ারের জানলার পাশ থেকে বিড়ি আর দেশলাই তুলে নিয়ে সদর দিয়ে বাইরে চলে গেলেন। একটু পরেই পটার ঘরের পিছনে সিঁড়ি দিয়ে বিনুদার উপরে উঠার আওয়াজ পেলাম। বৌদির বন্ধ ঘরের ভিতর থেকে তখন পটার কান্নার চাপা আওয়াজ ভেসে আসছে। এতক্ষণ আমি হতভম্বের মতো বসেছিলাম। অত্যন্ত ব্যক্তিগত কথাবার্তার সাক্ষী হয়ে পড়লাম বলে ভারী অপ্রস্তুত লাগল। মনে পড়ল স্কুলের কয়েকটা খাতা দেখার আছে। নিজের ঘরে ফিরে সেগুলো নিয়ে বসলাম, কিন্তু মনটা বারবার চলে যেতে লাগলো ছাদের চিলেকোঠার ঘরের দিকে। ওখানে যে মানুষটা একা বসে আছেন তার চিন্তাই আমার মনকে গ্রাস করল। ঘড়ির কাঁটা যখন 8টা ছুঁয়েছে তখন খিদে টনক নড়ল, কিন্তু মন মেজাজের যে অবস্থা তাতে আর রাতে রুটি করে খেতে ইচ্ছে হলো না। কয়েক মুঠো মুড়ি খেয়েছি, এমন সময় বৌদি বাইরে থেকে ডাকলেন। বাইরে বেরিয়ে বৌদিকে দেখে বুঝলাম কিছু একটা বলতে চাইছেন, অথচ স্বাভাবিক হতে পারছেন না। হয়তো সন্ধ্যের ঘটনার জন্যে সংকোচ বোধ করছেন। বললাম, আরে বৌদি, কিছু বলবেন? অস্বস্তি কাটাতে আমি হালকা স্বরেই কথাটা বললাম, কিন্তু বৌদি ধরা গলায় উত্তর দিলেন, অতীন, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার কাছে লজ্জা করে লাভ নেই। অনেক ক্ষোভ থেকেই হয়তো কথাগুলো পটা বলে ফেলেছে, তবু এরকম ব্যবহার তোমার সামনেও করবে? কেঁদে কেঁদে যে বৌদির চোখমুখ ফুলে উঠেছে সেটা শুরুতে খেয়াল করিনি। আঁচল দিয়ে চোখ মুছে আবার বললেন, বিশ্বাস করো, আজ যা দেখলে সেটা আমাদের রোজের জীবন নয়, তবুও পটার জন্য না হয় আমি তোমার কাছে ক্ষমা ছি ছি বৌদি, এসব কথা বলে আমায় লজ্জা দেবেন না। আপনারা আমায় যেভাবে আপন করে নিয়েছেন তারপর আমায় এসব বলবেন না। আমি কিছু ভাবিনি। পটাকে অনেক কষ্ট করে কিছু খাওয়াতে পেরেছি, কিন্তু তোমার দাদা যে এখনো ছাদ থেকেই নামেনি। এদিকে আজ যে আবার ওর নেমন্তন্ন আছে,
কয়েকবার নিচ থেকে ডেকেও কোনো সাড়া পাইনি। তুমি একবার দেখো না অতীন, ঝোঁকের মাথায় তোমার দাদার ভালো মন্দ কিছু করে ফেললে আমরা যে পথে বসবো। আরে না না বৌদি, এসব ভাবছেন কেন? বিনুদা বিচক্ষণ মানুষ, আপনাদের ক্ষতি হবে এমন কোনো কিছু উনি করবেন না। আপনি ঘরে যান, পটার কাছে থাকুন, আমি যাচ্ছি ছাদে। বৌদিকে ঘরে পাঠিয়ে সদর দিয়ে বেরিয়ে পেছনে সিঁড়ির দিকে এগোলাম। মনের মধ্যে একটা অজানা আশঙ্কা দানা বাঁধছিল। সেটা যে ঠিক কী তা বুঝতে পারছিলাম না। তবু আমার মন বলছিল কোথাও একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে, যার ফল হবে মারাত্মক। এখন বৌদির একটা কথা সেগুলোর সাথে মিশে মাথার ভেতর বিদ্যুৎ খেলে গেল। 2-3টে করে সিঁড়ি একেবারে টপকে পৌঁছলাম ছাদে। মালদার পোড়া গরমে সন্ধ্যের দিকে ছাদের ঠান্ডা হাওয়াটা সত্যি লোভনীয় জিনিস। তাই গত কয়েক মাসে আমি মাঝে মাঝে ছাদে এসেছি। যদিও সিঁড়ির গায়ে লাগোয়া ঘরটা ভালো করে দেখেছি দিনের বেলায়। ঘরের এতই দুরবস্থা যে দরজাটা বন্ধ অবধি হয় না। ছোট্ট ঘরে একটাই জানলা, ছাদের বাইরের দিকে। বাতিল একটা চেয়ার আর টেবিল ছাড়া ঘরে আর কিচ্ছু নেই। আজ কিন্তু ছাদে পা দিতেই একটা তফাৎ বুঝলাম। ছাদে একটুও হাওয়া নেই, কোথাও কোনো শব্দ নেই। সমস্ত ছাদটাকে যেন কেউ আশ্চর্য উপায়ে বাইরের জগৎ থেকে আলাদা করে রেখেছে। মাঠের মাঝের যে অভিজ্ঞতাকে এতদিন জোর করে চাপা দিয়ে রেখেছিলাম, সেই স্মৃতি যেন আমার দম আটকে ফেলতে লাগল। তাড়াতাড়ি ছাদের এদিক ওদিক তাকালাম। চাপ বাঁধা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না। বিনুদা কি তবে ঘরের ভিতরে আছেন? ক্রমশ অবশ হতে থাকা হাত পা নিয়ে ঘুরে দাঁড়ালাম। সিঁড়ির পাশের দরজাটা ভেজানো। আমি জানি একবার হাত দিয়ে ঠেললেই ক্যাঁচ করে খুলে যাবে, কিন্তু সাহস হলো না। অনেক কষ্টে ডাকলাম, বিনুদা। কোনো উত্তর এলো না। বারবার ঘাড় ফিরিয়ে ছাদের দিকে দেখছিলাম। খালি মনে হচ্ছিল পিছনের অন্ধকার এক্ষুনি আমায় গিলে খাবে। আবার ডাকলাম, বিনুদা। অতীন নাকি? এবার উত্তর এলো ক্ষীণ কণ্ঠস্বরে। দরজাটা ঠেলে খুললাম। অন্ধকারে চোখ সয়ে আসছিল। দেখলাম আমার দিকে পিঠ করে চেয়ারটায় বসে টেবিলের উপর ঝুঁকে আছেন বিনুদা। ভেতরে ঢুকতে যেতেই সতর্ক বাণী ভেসে এলো, বাইরেই থাকো, ভেতরে আসা বোধহয় ভালো হবে না। এই গলাটা আমার চেনা। মাঠে আহত অবস্থায় এই কাতর আরতিই আমি শুনেছিলাম। এতক্ষণ ধরে যে দুশ্চিন্তাটা বুকের উপর চেপে বসছিল, সেটাই আমার মুখ দিয়ে বের হলো। কিন্তু আজ যে আপনার খেতে যাওয়ার কথা ছিল বিনুদা। হঠাৎ করে যদি আপনি না যান, তাহলে তো আপনার বিপদ কেউ আটকাতে পারবে না। জানি, পুরো যাওয়াটাই বাতিল করেছি বলে আজ উনি বড্ড বেশি রেগেছেন। আগে তো কখনো এক রাতে বারবার আঘাত পাইনি। বারবার মানে? মানে আর কিছুই না অতীন, আমি ভাঙা কোনোই আর ফালা হয়ে যাওয়া পিঠ নিয়ে বসে আছি। আজ বোধহয় একবার শাস্তি দিয়ে কাকার শান্তি হবে না। অন্ধকারে আরও অভ্যস্ত হয়ে ওঠা চোখে ততক্ষণে আমি ভালোই দেখতে পাচ্ছি বিনুদার সাদা ফতুয়ার পিঠের উপর ছড়িয়ে পড়া কালো দাগগুলো। দেখলাম বিনুদার মাথার চুলগুলো কোনো অদৃশ্য হাত 1 সেকেন্ডের জন্য পিছন দিকে টেনে ধরল, আর চোখের নিমেষে আবার সামনে এনে মাথাটা দুম করে ঠুকে দিল টেবিলে। আর ঘরের ভিতর থেকে আমার দিকে ছিটকে এলো ভাঙা নাকে বিনুদার কাতর গোঙানি। আজ নিচে গেলে তোমার বৌদি আর পটাকে আমি বাঁচাতে পারবো না। দোহাই তোমার অতীন, চলে যাও, যাও যাও যাও, দেখছো কি, যাও। আমার সারা শরীর
তখন থরথর করে কাঁপছে। আর সহ্য করতে পারলাম না। টলতে থাকা শরীর নিয়ে কোনো রকমে দেয়াল ধরে ধরে নিচে এলাম। নেমে আসার সময় শুধু একবার খেয়াল করেছিলাম ছাদ থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা বিশাল অশ্বত্থ গাছের পাতাগুলো হাওয়ায় কিন্তু দিব্যি তুলছে। নিজের ঘরে ঢুকে কাঁপা হাতে দরজার ছিটকিনি আর খিল তুলে দিয়ে খাটে এসে বসলাম। আলো নেভানোর সাহস হলো না। খাটে বসে দেওয়ালে ঠেসান দিয়ে শুধু তাকিয়ে রইলাম সামনের টেবিলে রাখা ঘড়িটার দিকে। কত রাত অবধি জেগেছিলাম জানি না। সকালে ঘুম ভাঙল একটা অপার্থিব চিৎকারে। বিছানায় ধরফর করে উঠে বসলাম। চিৎকারটা পটার। তারপরে রাতের কথা মনে পড়তে তক্ষুনি দরজা খুলে বাইরে এলাম। দেখলাম উঠোনে বৌদি দাঁড়িয়ে আছেন ছাদের দিকে তাকিয়ে। তার বিস্ফারিত চোখ যেন কিছু বোঝার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে খোলা সদর পেরিয়ে ছুটলাম ছাদের দিকে। সিঁড়ির শেষ ধাপটায় উঠেই ঘুরে দাঁড়ালাম। দরজার সামনেই পটার দাঁড়িয়ে। তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। চোয়াল ঝুলে পড়েছে। তার পাশে গিয়ে ঘরের ভেতর তাকিয়েই আমার গায়ের সমস্ত লোম খাড়া হয়ে উঠল। ঘরের সমস্ত মেঝেটা যেন রক্তে ভেসে যাচ্ছে। কেউ যেন রক্ত নিয়ে দোল খেলেছে ঘরের ভিতর। দেওয়াল, দরজা, জানলা, এমনকি সিলিংয়ে পর্যন্ত রক্ত ছিটকে উঠেছে। আর সব কিছুর মাঝে চেয়ারের পাশেই মেঝের উপর পড়ে আছে একটা মানুষের মৃতদেহ। কিন্তু তার পা থেকে কোমর অবধি থাকলেও উপরে আর কিছু নেই। কেউ বা কিছু যেন মানুষটার শরীরের উপরের অংশ ছিঁড়ে খেয়েছে। দেখে সারা শরীর গুলিয়ে উঠল। মুখ ঘুরিয়ে বমি করতেই মাথা ঘুরে ছাদের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। এরপরে সব ঘটনাই আমার শোনা। পাড়ার লোক এসে সবকিছু দেখে পুলিশে খবর দেয়। লোকজন যখন ধরাধরি করে আমায় ছাদ থেকে নিচের ঘরে নিয়ে আসে, জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে। পুলিশ এসে পৌঁছয় দুপুরে। পটা আর বৌদি তখন প্রায় উন্মাদ। প্রচণ্ড জ্বর আর ভুল বকে আমার শরীরের এত অবনতি হয় যে রাতেই আমাকে কাছের এক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল। আমাদের বাড়িওয়ালা আর স্কুলের হেডমাস্টার সে সময় প্রচুর দায়িত্ব নিয়েছিলেন। কয়েকদিনের মধ্যেই খবর পেয়ে আমার মামা এসে পড়েন। ততদিনে আমার জ্বর ছাড়লেও ঘুমের মধ্যে যখন তখন চিৎকার করে উঠতাম। 1 মাস পর পুলিশি তদন্তে এক ছেলে ভুলানো রায় বার হয়েছিল। বলা হয় ছাদের সিঁড়ি বা ছাদের ঘরে কোথাও কোনো দরজা না থাকায় এক বা একাধিক শেয়াল ছাদে উঠে আসে এবং ঘুমন্ত বিনোদবিহারী দত্তর উপর ঝাঁপিয়ে পড়ে। একথা অনেকেই বিশ্বাস করেনি, কিন্তু পাল্টা কোনো উত্তরও কারোর কাছে ছিল না। রায় বেরোনোর পর আমি আর মালদা থাকিনি। শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের কারণে ইস্তফা দিয়ে মামার সাথে ফিরে আসি হাওড়া। ফেরার পরেও বহুদিন পর্যন্ত অন্ধকার ঘরে থাকতে পারতাম না। লোকের সামনে খেতে বসলে বা অন্য কাউকে খেতে দেখলে গা গুলিয়ে উঠত। অনেকবার এরপর পটা বা বৌদির খবর নেব ভেবেছিলাম, কিন্তু বিনুদার ব্যাপারে কথা বলার ভয়ে সেটা আর করে উঠতে পারিনি। এরপর উচ্চশিক্ষা এবং কলেজে শিক্ষকতার সাথে সাথে অনেক বছর কেটে গেছে। মালদার এক প্রত্যন্ত গ্রামের সেই তালে ভোলা সদাহাস্য খাইয়ে মানুষটার কথা যে স্মৃতির কোন কুঠুরিতে আবর্জনার মতন জমতে জমতে মিলিয়ে গেল, সে আর জানতে পারলাম না। আর তো কিছুই খেলে না। কি হলো বলো তো তোমার? হাত মুখ ধুয়ে নেওয়ার পরেও মন্দিরা আবার একই প্রশ্ন করল। আগের বারের মতোই অজুহাত দিতে চেষ্টা করলাম। ও কিছু না,
পেটটা ভার লাগলো বলে আর খেতে ইচ্ছা হলো না। বাড়ি গিয়েই তো আবার বলবে খিদে পেয়েছে। এই বলে আমায় এক জায়গায় দাঁড় করিয়ে মন্দিরা গেল পান আনতে। এক্সকিউজ মি, মাফ করবেন, আপনি কি অতীন কাকা? কথাটা শুনে পিছন ঘুরে অবাক হয়ে গেলাম। এ যে সেই ভদ্রলোক যিনি খাওয়ার সময় সবার চোখ টেনে নিয়েছিলেন। আমার মনের আন্দাজটা সঠিক প্রমাণ করে ভদ্রলোক বললেন, আমার নাম বিপিন বিহারী দত্ত। আপনি আমাকে বোধহয় ঠিক পটা। আমার মুখ দিয়ে নামটা খুব সহজেই বেরিয়ে এলো। গাল ভরা হাসি হেসে পটা বলল, যাক বাবা, ঠিকই ধরেছি তাহলে। খাওয়ার সময় তোমাকে একবার দেখেই মনে হলো হে নিশ্চয়ই অতীন কাকা। আমিও দেখলাম তোকে খাওয়ার সময়। সত্যি বলতে গেলে আমি দেখিনি, আমার স্ত্রী দেখালো। আসলে বয়স বাড়তেই খাওয়াটাও বেড়ে গেল। আজকাল আবার শেষ পাতে মিষ্টি না খেলে ঠিক মন ভরে না। লোকে আমার খাওয়া দেখে কি বলে জানো? বলে আমি যেন একা খাই না, দুজন খায়। শুনছিলেন আজকের গল্প তিতাস দাসের লেখা খাইয়ে। ভয়েস এডিটিং, সাউন্ড ডিজাইন এবং সমগ্র পরিচালনায় অঞ্জিতা গাঙ্গুলি। ভিডিও এডিটিং এবং পোস্টার ডিজাইনে তমা মণ্ডল। আমাদের সমস্ত শ্রোতাবন্ধুদের অসংখ্য ধন্যবাদ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্যে। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।